নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি সপ্তম পর্ব। ধার্মিক নালুপালের তীর্থযাত্রী সেবার দিন চন্দ্র চাটুর্যের বাড়িতে খাঁটি তীর্থযাত্রী ছাড়া আরো লোক দেখা গেল যারা তীর্থযাত্রী নয়, যেমন ভবানী বাড়ুজ্যে, দেওয়ান রাজারাম ও নীলমণি সমাদ্দার। শেষের লোকটি ব্রাহ্মণও নয়। খোকাকে নিয়ে তিলু এসেছিল ভোজে সাহায্য করতে। ভবানী নিজের হাতে পাতা কেটে এনে ধুয়ে ভেতরের বাড়ির রোয়াকে পাতা পেতে দিলেন। তিলু 7-8 কাঠা সরু বেনামুরি ধানের চিড়ে ধুয়ে একটা বড় গামলায় রেখে দিয়ে মুড়কি বাছতে বসল। পৃথক একটা বারকোষে মঠ ও ফেনি বাতাসা স্তূপাকার করা হয়েছে। 5-6 পাতলে হাঁড়িতে দই বারকোষের পাশে বসানো। রূপচাঁদ মুখার্জি একগাল হেসে বললেন, না, লালু পাল জোগাড় করেছে ভালো, মনটা ভালো ছোকরার। তিলু এ গ্রামের মেয়ে। ব্রাহ্মণেরা খেতে বসলে সে চিড়ে মুরকি মঠ যার যা লাগে পরিবেশন করতে লাগলো। চন্দ্র চাটুর্যের নিজে খেতে বসেননি, কারণ তাঁর বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, তিনি গৃহস্বামী, সবার পরে খাবেন। আর খাননি ভবানী বাড়ুজ্যে। স্বামী স্ত্রীতে মিলে এমন সুন্দরভাবে ওরা পরিবেশন করলে যে সকলেই সমানভাবে সব জিনিস খেতে পেলে। নয়তো এইসব ক্ষেত্রে পাড়া গাঁয়ে সাধারণত যার বাড়ি তার নিভৃত কোণের হাঁড়ি কলসির মধ্যে অর্ধেক ভালো জিনিস গিয়ে ঢোকে সকলের অলক্ষিতে। ফণী চক্রবর্তী বললেন, বেশ মঠ করেছে কড়া পাকের, কেষ্টময়রা কারিগর ভালো। ও হে ভবানী, আর দুখানা মঠ এ পাতে দিও। রূপচাঁদ মুখার্জি বললেন, তবে ওই সঙ্গে আমাকেও একখানা। তিলু হেসে বললে, লজ্জা করছেন কেন কাকা, আপনাকে কখানা দেব বলুন না, 2খানা না 3খানা? না মা, 2খানা দাও, বেশ খেতে হয়েছে, এর কাছে আর খাঁড়গুল লাগে। আর 1খানা? না মা, না মা। আচ্ছা দাও না হয়, ছাড়বে না যখন তুমি। রূপচাঁদ মুখার্জি দেখলেন তিলুর সুগৌর সুপুষ্ট বাউটি ঘুরানো হাতখানি তার পাতে আরো 2খানা কড়া পাকের কাঁচা সোনার রঙের মঠ ফেলে দিলে। অনেক দিন গরিব রূপচাঁদ মুখার্জি এমন চমৎকার ফলার করেননি, এমন মঠ দিয়ে মেখে। এই মঠের কথা মনে ছিল রূপচাঁদ মুখার্জির। গয়া যাবার পথে গ্যাংট্যাং রোডের ওপর বারকাট্টা নামক অরণ্য পর্বত সংকুল জায়গায় বড্ড বিপদের মধ্যে পড়ে একটা গাছের তলায় ওদের ছোট্ট দলটি আশ্রয় নিয়েছিল অন্ধকার রাত্রে। ডাকাতেরা তাঁদের চারিধার থেকে ঘিরে ফেলে সর্বস্ব কেড়ে নিয়েছিল। ভাগ্যে তাঁদের বড় দলটি আগে চলে গিয়ে এক সরকারি চটিতে আশ্রয় গ্রহণ করেছিল, তাই রক্ষে। দলের টাকা কড়ি সব ছিল সেই বড় দলের কাছে। কেন যে সে রাত্রে অন্ধকার মাঠের আর বন পাহাড়ের নির্জন ভীষণ রূপের দিকে চেয়ে নিরীহ রূপচাঁদ মুখার্জির মনে হঠাৎ তিলুর বাউটি ঘোরানো হাতে মঠ পরিবেশনের ছবিটা মনে এসেছিল, তা তিনি কি করে বলবেন। তবুও সে রাত্রে রূপচাঁদ মুখার্জি একটা নতুন জীবন রসের সন্ধান পেয়েছিলেন যেন। এতদিন পরে তার ক্ষুদ্র গ্রাম থেকে বহু দূরে, তার গত 50 বৎসরের জীবন থেকে বহু দূরে এসে জীবনটাকে যেন নতুন করে তিনি চিনতে পারলেন। স্ত্রী নেই, আজ 20 বৎসরের ওপর মারা গিয়েছে। সেও যেন স্বপ্ন। এত দূর থেকে সব যেন স্বপ্ন বলে মনে হয়। ইছামতির ধারের তার সেই ক্ষুদ্র গ্রামটিতে এখনই নিবারণ গয়লার বেগুনের খেতে হয়তো তার ছাগলটা ঢুকে পড়েছে। ওরা তাড়াহুড়ো করছে লাঠি নিয়ে। তার বড় ছেলে যতীন হয়তো আজ বাড়ি এসেছে। পুবের এড়ো ঘরে বৌমা ও 2 মেয়েকে নিয়ে শুয়ে আছে। বেচারি খোকা মাত্র 5 টাকা মাইনেতে সাতক্ষীরের নবাবুদের তরফে কাজ করে। 2-3 মাস অন্তর একবার বাড়ি আসতে পারে। ছেলে মেয়েগুলোর জন্য মনটা কেমন করলেও চোখের দেখা দেখতে পায় না। গরিবের অদৃষ্টে এরকমই হয়। বড় ভালো ছেলে তার।
যখন কথাবার্তা সব ঠিকঠাক হলো গয়া কাশি আসবার, তখন বড় খোকা এসে দাঁড়িয়ে বললে, বাবা, তোমার কাছে টাকা কড়ি আছে? আছে কিছু। কত? তা 30 টাকা হবে। ছোবায় পুঁতে রেখেছিলাম সময় অসময়ের জন্য, ওতেই হবে খুনু। বাবা শোনো, ওতে হবে না। আমি তোমায়, হবে রে হবে, আর দিতে হবে না তোরে। জোর করে 15টি টাকা বড় খোকা দিয়েছিল তার উড়ুনির মুড়োতে বেঁধে। চোখে জল আসে সে কথা ভাবলে। কি সুন্দর তারা ভরা আকাশ, কি চমৎকার চওড়া মুক্ত মাঠটা, এক সারি ভূতের মতো অন্ধকার গাছগুলো। চোখে জল আসে খোকার সেই মুখ মনে হলে। মন কেমন করে ওঠে গরিব ছেলেটার জন্যে। একখানা ফরাস ডাঙার ধুতি কখনো পরাতে পারেননি ওকে। সামান্য জমানবিশের কাজে কি বা উপার্জন? বায়ুভূত নিরালম্ব কোনো ভাসমান আত্মার মতো তিনি বেরিয়ে বেড়াচ্ছেন অন্ধকার জগতের পথে পথে। কোথায় রলি খোকা, কোথায় রলি নাতনি দুটি? জ্যৈষ্ঠ মাসে আবার চন্দ্রচাটুর্যের চণ্ডীমণ্ডপে নালুপালের ব্রাহ্মণ ভোজন হচ্ছে। যারা তীর্থ থেকে ফিরেছে সেই সব মহাভাগ্যবান লোকের আজ আবার নালুপাল ফলাট করাবে। জ্যৈষ্ঠ মাসের দুপুর। নালুপাল গলায় কাপড় দিয়ে হাত জোড় করে দূরে দাঁড়িয়ে সব তদারক করছে। আম কাঁঠাল জড়ো করা হয়েছে ব্রাহ্মণ ভোজনের জন্য। সকলেই এসেছেন। ফণী চক্রবর্তী, চন্দ্র চাটুর্যে, ঈশ্বর বোষ্টম, নীলমণি সমাদ্দার। নেই কেবল রূপচাঁদ মুখুজ্জে। তিনি কাশীর পথে দেহ রেখেছেন। সে খবর ওরা চিঠি লিখে জানিয়েছিলেন, কিন্তু যতীন সে চিঠি পায়নি। নীলমণি সমাদ্দারের কাছে চন্দ্র চাটুর্যে তীর্থ ভ্রমণের গল্প করছিলেন। গ্যাংট্যাং রোডের এক জায়গায় কিভাবে ডাকাতের হাতে তারা পড়েছিলেন, গয়ালি পান্ডা কি অদ্ভুত উপায়ে তাদের খাতা থেকে তার পিতামহ বিষ্ণুরাম চাটুর্যের নাম উদ্ধার করে তাকে শোনালে। নীলমণি সমাদ্দার বললেন, রূপচাঁদ কাকার কথা ভাবলি বড় কষ্ট হয়। পুণ্যি ছিল খুব, কাশীর পথে মারা গেলেন। কি হয়েছিল? চন্দ্র চাটুর্য বললেন, আমরা কিছু ধরতে পারিনি ভায়া। বিকারের ঘরে কেবলই বলতো, খোকা কোথায়, আমার খোকা কোথায়, খোকা আমি তামাক খাবো। আহা, সেদিন যতীন শুনে ডুকরে কেঁদে উঠল। নীলমণি বললেন, যতীন বড় পিতৃভক্ত ছেলে। উভয়ে উভয়কে ভালো না বাসলে ভক্তি আপনি আসে না ভায়া। রূপচাঁদ কাকাও ছেলে বলতে অজ্ঞান, চিরডা কাল দেখে এসেছি। নালুপাল খুব আয়োজন করেছিল। চিড়ে যেমন সরু, জ্যৈষ্ঠ মাসে ভালো আম কাঁঠালও তেমনি প্রচুর। ফণী চক্রবর্তী ঘন আওটানো দুধের সঙ্গে মুড়কি আর আম কাঁঠালের রস মাখতে মাখতে বললেন, চন্দরদা, সেই আর এই ভাবিনি যে আবার ফিরে আসবো। কুমুদিনী জেলের দলের সেই সাতকড়ি আমাদের আগেই বলেছিল, বর্ধমান পার হবেন তো ডাকাতির দল পিছনে লাগবে। ঠিক হলো কি তাই? আমার কেবল মনে হচ্ছে সেই পাহাড়ের তলাটা, ঝর্ণা বয়ে যাচ্ছে, বড় বড় কি গাছের ছায়া। রূপচাঁদ কাকা যেখানে দেহ রাখলেন, অমনি জায়গাটা বুড়ো ভালোবাসত। আমাকে কেবল বলে, এ যেন সেই বাল্মীকি মুনির আশ্রম। নালুপাল হাত জোড় করে বললে, আমার বড্ড ভাগ্যি আপনারা সেবা করলেন গরিবের দুটো খুদ। আশীর্বাদ করবেন ছেলেটা হয়েছে যেন বেঁচে থাকে, বংশটা যেন বজায় থাকে। ভবানী বাড়ুজ্যে ফিরে এলে বিলু বললে, আপনার সোহাগের স্ত্রী কোথায়, এখনো ফিরলেন না যে? খোকা কেঁদে কেঁদে এইমাত্র ঘুমিয়ে পড়ল। তার এখনো খাওয়া হয়নি, এই তো সবে ব্রাহ্মণ ভোজন শেষ হলো। নীলু শুয়েছিল বোধহয় ঘরের মধ্যে। অপরাহ্ন বেলা। স্বামীর গলার স্বর শুনে ধড়মড় করে ঘুমের থেকে উঠে ছুটে বাইরে এসে বললে, এসো এসো নাগর, কতক্ষণ দেখিনি যে। বলি, কি দিয়ে ফলার করলে, কি দিয়ে ফলার করলে? ভবানী মুখ গম্ভীর করে বললেন,
বয়সে যত বুড়ো হচ্ছে ততই অশ্লীল বাক্যগুলো যেন মুখের আগায় খই ফুটছে। কই তোমার দিদি তো কখনো। বিলু বললে, না না, দিদির যে 7 খুন মাপ, দিদি কখনো খারাপ কিছু করতে পারে? দিদি যে স্বর্গের অপসরী। বলি, সে আমাদের দেখার দরকার নেই। আমাদের খাবার কই? চিড়ে মুরকি। আমরা হচ্ছি ডোমডোকলা, ছেঁচতলায় বসে চিড়ে মুরকি খাবো, হাত তুলি বলতে বলতে বাড়ি যাব। সত্যি নাকি? নীলু মুখ টিপে টিপে হাসছিল। এবার সামনে এসে বললে, থাক গো, নাগরের মুখ শুকিয়ে গিয়েছে। আর বলো না দিদি, আমারই যেন কষ্ট হচ্ছে। উনি আবার যা তা কথা শুনতে পারেন না, বলেন কি একটা সংস্কৃত কথা, আমার মুখ দিয়ে কি আর বেরোয় দিদি? ভবানী বাড়ুজ্যের বাড়িতে একখানা মাত্র চালাঘর, আর উত্তরের পোতায় একখানা ছোট 2 চালা ঘর। ছোট ঘরটাতে ভবানী বাড়ুজ্য নিজে থাকেন এবং অবসর সময়ে শাস্ত্র পাঠ করেন বসে বসে। তিলু এই ঘরেই থাকে তার সঙ্গে। বিলু আর নীলু থাকে বড় 4 চালা ঘরটাতে। খোকা ছোট ঘরে তার মার সঙ্গে থাকে অবশ্যই। নীলু হঠাৎ ভবানী বাড়ুজ্যের হাত ধরে টেনে নিয়ে গেল বড় ঘরটাতে। খোকা সেখানে শুয়ে ঘুমুচ্ছে। ভবানী দেখলেন খোকা চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। টানা টানা চোখ দুটি নিদ্রিত নারায়ণের মতো নিমিলিত। ভবানী বাড়ুজ্য শিশুকে ওঠাতে গেলে নীলু বলে উঠল, ফুন্টুকে উঠিও না বলে দিচ্ছি, এমন কাঁদবে তখন সামলাবে কেটা? ভবানী তাকে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে বসালেন। খোকা চোখ বুজিয়েই চুপ করে বসে রইল, নড়লেও না চড়লেও না। কি সুন্দর দেখাচ্ছিল ওকে, কি নিষ্পাপ মুখখানা। সমগ্র জগৎ রহস্য যেন এই শিশুর পেছনে অসীম প্রতীক্ষায় দাঁড়িয়ে। মহরলোক থেকে নিম্নতম ভূমি পর্যন্ত ওর পাদস্পর্শের ও খেয়ালি লীলার জন্য উৎসুক হয়ে আছে। তারায় তারায় সে আশা নিরাশার বাণী জ্যোতির অক্ষরে লেখা হয়ে গেল। নীলু বললে, ওর ঘাড় ভেঙে যাবে, ঘাড় ভেঙে যাবে। কি আপনি, কচি ঘাড় না? বিলু ছুটে এসে খোকাকে আবার শুইয়ে দিলে। সে যেমন নিঃশব্দে বসেছিল তেমনি নিঃশব্দে ঘুমোতে লাগলো। বিলু ও নীলু স্বামীর দুদিকে দুজন বসলো। বিলু বললে, পচা গরম পড়েছে আজ, গাছের পাতাটি নড়ছে না। জানেন, আমাদের 2খানা কাঁঠালই পেকে উঠেছে। পাকা কাঁঠালের গন্ধ ভুর ভুর করছিল ঘরের গুমোট বাতাসে। বিলুর খুশির সুরে ভবানীর বড় স্নেহ হলো ওর ওপরে। বললেন, দুটোই পেকেছে? রসা না খাঁজা? বেলতলি আর কদমার কাঁঠাল, একখানা রসা একখানা খাজা। খাবেন রাত্রি? আমি বুঝি বকাসুর, এই খেয়ে এসে আবার যা পাবো তাই খাবো? বিলু বললে, আপনি যদি না খান তবে আমরা খেতে পাচ্ছি না। অমন ভালো কাঁঠালটা নষ্ট হয়ে যাবে পাক ওজোর হয়ে। একটা কোষ খান, দিও রাত্রে। না, এখনই খেতে হবে। নীলু এখনই কাঁঠাল খাবার জন্য আমারে বলেছে। ছেলে মানুষ তো, নোলা বেশি। ছেলে মানুষ আবার কি, 30-এর ওপর বয়স হতে চললো এখনো। থাক, আপনার আর তত্ত্বর শাস্ত্র আওড়াতে হবে না। আমাদের সব দোষ, দিদির সব গুণ। ভবানী হেসে বললেন, আচ্ছা দাও, 1 কোষ কাঁঠাল খেলেই যদি তোমাদের খাওয়ার পথ খুলে যায় তো যাক। সন্ধ্যার পর তিলু এলো ছোট ঘরখানাতে। বিলু দিয়ে গেল খোকাকে ওর মায়ের কাছে এ ঘরে। ভবানী বললেন, কেমন খেলে? ভালো। আপনি? খুব ভালো। তোমার বোনদের রাগ হয়েছে আমরা খেয়ে এলাম বলে, কিছু আনলাম না। ওরা রাগ করতেই পারে। সে আমি ঠিক করে এনেছি গো, আপনারে আর বলতে হবে না। 2টো সরু চিড়ে ওদের জন্য আনিনি বুঝি মামিমার কাছ থেকে চেয়ে? ওগো, আজ আপনি ওদের ঘরে শুলে পারতেন। যাব? যান, ওদের মনে কষ্ট হবে। একে তো খেয়ে এলাম আমরা দুজনে খোকাকে ওদের ঘাড়ে ফেলে, আবার এখন এ ঘরে যদি আপনি থাকেন তবে কি মনে করবে ওরা? আপনি চলে যান। তোমার পড়া তাহলে আর হবে না। ঈশোপনিষদ আজ শেষ করব বলে ভেবেছিলাম। 14 শ্লোকটা আজ বুঝিয়ে দেব বলে ভেবেছিলাম। হিরণ্ময়েণ পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখং তত্ত্বং পুষন্ন পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। হে পুষণ অর্থাৎ সূর্যদেব, মুখের আবরণ সরাও যাতে আমরা সত্যকে দর্শন করতে পারি।
সোনার পাত্র দিয়ে সত্যের মুখ আবৃত, তাই বলছে। বেদে সূর্যকে কবির জ্যোতিষ স্বরূপ বলেছে। কবির স্বর্গীয় জ্যোতির স্বরূপ হচ্ছে সূর্যদেব। আমি আজ বসে বসে 14 এই শ্লোকটা পড়ি। নারদ ভক্তিসূত্র ধরাবেন বলেছিলেন, কাল ধরাবেন। বসুন, আর একটু বসুন। আপনাকে কতক্ষণ দেখিনি। বেশ, বসি। যদি আজ মরে যাই, আপনি খোকাকে যত্ন করবেন। ও মা, একটা দুঃখের কথাও বললেন না, শুধু একটু ও আমার কি? তুমি আর আমি এই গাঁয়ের মাটিতে একটা বংশ তৈরি করে রেখে যাব। আমি বেশ দেখতে পাচ্ছি, এই আমাদের বাঁশবাগানের ভিটেতে 5 পুরুষ বাস করবে। ধানের গোলা করবে, লাঙল খামার করবে, গরুর গোয়াল করবে। তিলু স্বামীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্বামীর মুখের দিকে চেয়ে চেয়ে বললে, আপনারে ফেলে থাকতে চায় না আমার মন। মনটার মধ্যে বড্ড কেমন করে। আপনার মন কেমন করে আমার জন্য? অবজানন্তি মাং মূঢ়া মানুষই তনুমাশ্রিতাং। আপনি ভাবছেন আমি সামান্য মেয়ে মানুষ? আপনি মূঢ়, তাই এমনি ভাবছেন। কে জানেন আমি? ভবানী তিলুর রঙ্গভঙ্গি মাখানো সুন্দর ডাগর চোখ দুটিতে চুম্বন করে ওর চুলের রাশ জোর করে মুঠো বেঁধে ধরে বললেন, তুমি হলে দেবী, তোমাকে চিনতে আমার দেরি নেই। কি মোচার ঘন্টই করো, কি কচুর শাকই রাঁধো, ঝালির পাক মুখে দেবার জো নেই। যেমন বর্ণ তেমনি গন্ধ, আকার ও সদৃশ প্রাজ্ঞ। তিলু রাগ দেখিয়ে স্বামীর কোল থেকে মাথা তুলে নিয়ে বললেন, বিশ্বাসঘাতকং স্তং। আমার রান্না কচুর শাক খারাপ এ পর্যন্ত কেউ? ভুল সংস্কৃত হলো যে। কানমোলা খাও, এর নাম ব্যাকরণ পড়া হচ্ছে না? কি হবে ও কথাটা? কি বিভক্তি হবে? এখন আমি বলতে পারছি না, ঘুম আসছে। সারাদিনের খাটুনি গিয়েছে কেমন ধারা। অতগুলো লোকের চিড়ে এক হাতে ঝেড়েছি, বেছেছি, ভিজিয়েছি, আম কাঁঠাল ছাড়িয়েছি। তুমি ঘুমো, আমি ও ঘরে যাই। বিলু নীলু স্বামীকে দেখে আশ্চর্য হয়ে গেল। নীলু বললে, না গর্জি, পথ ভুলে? কার মুখ দেখে আজ উঠেছি না জানি। বিলু বললে, আপনাকে আজ ঘুমুতে দেব না, সারা রাত গল্প করব। নীলু, কি বলিস? তারার কথা বলে, কালো চোখের আংড়া, কেন রে মন ভোমরা। কাঁঠাল খাবেন তো? খাজা 2টো কাঁঠালই পেকেছে, দিদির জন্য পাঠিয়ে দি। আজ কি করবেন শুনি? নীলু বললে, দিদিকে রোজ রাত্রিরে পড়ান। আমাদের পড়ান না কেন? পড়াবো কি, তুমি পড়তে বসবার মেয়ে বটে। জানো, আজকাল কলকাতায় মেয়েদের পড়বার জন্য বেথুন বলে এক সাহেব স্কুল করে দিয়েছে। কত মেয়ে সেখানে পড়ছে। সত্যি? সত্যি না তো মিথ্যে? আমার কাছে একখানা কাগজ আছে, সর্বশুভঙ্করী বলে। তাতে একজন বড় পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কার এইসব লিখেছেন। মেয়েদের লেখাপড়া শেখার দরকার। শুধু কাঁঠাল খেলে মানব জীবন বৃথাই চলে যাবে। না দেখলে কিছু, না বুঝলে কিছু। বিলু বললে, কাঁঠাল খাওয়া খুঁড়বেন না বলে দিচ্ছি। কাঁঠাল খাওয়া কি খারাপ জিনিস? নীলু বললে, খেতেই হবে আপনাকে 10টা কোষ। কদমার কাঁঠাল কখনো খাননি, খেয়েই দেখুন না কি বলছি। আমি যদি খাই, তোমরা লেখাপড়া শিখবে। তোমার দিদি কেমন সংস্কৃত শিখেছে, কেমন বাংলা পড়তে পারে, ভারতচন্দ্র রায়ের কবিতা মুখস্থ করেছে। তোমরা কেবল। নীলু কৃত্রিম রাগের সুরে হাত তুলে বললে, চুপ, কাঁঠাল খাওয়ার খোটা খবরদার আর দেবেন না কিন্তু। স্বাধ্যায় কাকে বলে জানো? রোজ রোজ কিছু শাস্ত্র পড়া। ভগবানের কথা জানবার ইচ্ছে হয় না? বৃথা জীবনটা কাটিয়ে দিয়ে লাভ কি? আবার আচ্ছা যাক, ভগবানের কথা জানবার ইচ্ছে হয় না? আমরা জানি। কি জানো? ছাই জানো। দিদি বুঝি বেশি জানে আমাদের চেয়ে। সে উপনিষদ পড়ে আমার কাছে। উপনিষদ কি তা বুঝতে পারবে না এখন।
ক্রমে ক্রমে বুঝবে যদি লেখাপড়া শেখো। আপনি এসব শেখলেন কোথায়? বাংলাদেশের চর্চা নেই, এখানে এসে দেখছি শুধু মঙ্গলচণ্ডীর গীত আর মনসার ভাসান আর শিবের বিয়ে, এইসব। বড্ড জোর রামায়ণ ও মহাভারত। আমি জেনেছিলাম ঋষিকেশ পরমহংসজির আশ্রমে পশ্চিমে। তার আর এক শিষ্য ওই যে সেবার এসেছিলেন, তোমরা দেখেছ, আমার চোখ খুলে দিয়েছেন তিনি। তিনি আমার গুরু এই জন্যেই। মন্ত্র দেননি বটে, তবে চোখ খুলে দিয়েছিলেন। আমি তখন জানতাম না কলকাতায় রামমোহন রায় বলে একজন বড় লোক আর ভারী পণ্ডিত লোক নাকি এই উপনিষদের মত প্রচার করছিলেন। তার বইও নাকি আছে, সর্বশুভঙ্করী কাগজে লিখেছে। ওসব খ্রিস্টানি মত, বাপ পিতামহ যা করে গিয়েছে। নীলু, বাপ পিতামহ কি করেছেন তুমি তার কতটুকু জানো? উপনিষদের ধর্ম ঋষিদের তৈরি, তা তুমি জানো? আচ্ছা, এসব কথা আজ থাক, রাত হয়ে যাচ্ছে। না, বলুন না শুনি, বেশ লাগছে। তোমার মধ্যে বুদ্ধি আছে, তোমার দিদির চেয়েও বেশি বুদ্ধি আছে, কিন্তু তুমি একেবারে ছেলে মানুষই করে দিন কাটাচ্ছ। বিলু বললে, ওসব রাখুন, আপনি কাঁঠাল খান, আমরা কাল থেকে লেখাপড়া শিখব। দিদির সঙ্গে একসঙ্গে বসে কিন্তু বলবেন আপনি, আলাদা না। নীলু ততক্ষণ একটা পাথরের খোড়ায় কাঁঠাল ভেঙে স্বামীর সামনে এনে রাখলো। ভবানী বললেন, এতগুলো খাবো? নীলু মাত্র 2টি কোষ তুলে নিয়ে বললে, বাকিগুলো সব খান। কদমার কাঁঠাল, কি মিষ্টি দেখুন। নাগর না খেলে আমাদের ভালো লাগে। ও নাগর, এমন মিষ্টি কাঁঠালটা আপনি খাবেন না? খান খান, মাথার দিব্যি। নীলু বললে, কাঁঠাল খেয়ে না একটা বিচি খেয়ে নেবেন নুন দিয়ে, আর কোনো অসুখ করবে না। ওই রে, খোকন কেঁদে উঠলো দিদির ঘরে। দিদি বোধহয় সারাদিন খাটাখাটনির পর ঘুমিয়ে পড়েছে। শিগগিরই যা নীলু। নীলু ছুটে ঘর থেকে বার হয়ে গেল। ঘেঁটু ফুলের পাপড়ির মতো সাদা জ্যোৎস্না বাইরে। রামকানাই কবিরাজ গত 1 বছর গৃহহীন আশ্রয়হীন হয়ে আছেন। সেবার 3 দিন নীলকুঠির চুনের গুদামে আবদ্ধ ছিলেন। দেওয়ান রাজারাম অনেক বুঝিয়েছিলেন, অনেক প্রলোভন দেখিয়েছিলেন, কিন্তু কিছুতেই মিথ্যা সাক্ষ্য দেওয়াতে রাজি করাতে পারেননি রামকানাইকে। শ্যামচাঁদের ফলে অচৈতন্য হয়ে পড়েছিলেন চুনের গুদামে। নীলকুঠির সাহেবদের ঘরে বসে তিনি কি জল খেতে পারেন? জলস্পর্শ করেননি সুতরাং কদিন। মরমর দেখে তাকে ভয়ে ছেড়ে দেয়। নিজের সেই ছোট্ট দোচালা ঘরটাতে ফিরে এলেন। এসে দেখেন ঘরটা আছে বটে, কিন্তু জিনিসপত্তর কিছু নেই। হাঁড়ি কুড়ি ভেঙে চুড়ে তছনছ করেছে। তার জড়িবুটির হাঁড়িটা কোথায় ফেলে দিয়েছে। তাতে কত কষ্টে সংগ্রহ করা সোঁদালি ফুলের গুঁড়ো, পুনর্নবা, হলহলি শাকের পাতা, ক্ষেত পাপড়া, নালিমূলের লতা, এইসব জিনিস শুকনো অবস্থায় ছিল। 10 আনা পয়সা ছিল একটা ন্যাকড়ার পুঁটুলিতে, তাও অন্তর্হিত। ঘরের মধ্যে যেন মত্ত হস্তি চলাফেরা করে বেরিয়ে সব ওলট পালট লন্ডভন্ড করে দিয়ে গিয়েছে। চাল ডাল কিছু একদানাও ছিল না ঘরে। বাড়ি এসে যে 1 ঘটি জল খাবেন এমন উপায় ছিল না, না কলসি না ঘটি। রামু সর্দারের খুনের মামলা চলেছিল 5-6 মাস ধরে। শেষে জেলার ম্যাজিস্ট্রেট সাহেব এসে তার কি একটা মীমাংসা করে দিয়ে যান। রামকানাই আগে 2-1টা রোগী যা পেতেন, এখন ভয়ে তাকে আর কেউ দেখাতো না। দেখালে দেওয়ান রাজারামের বিরাগ ভাজন হতে হবে। রামকানাইকে 3-4 মাস প্রায় অনাহারে কাটাতে হয়েছে। পৌষ মাসের শেষে রামকানাই অসুখে পড়লেন। জ্বর, বুকে ব্যথা। সেই ভাঙা দোচালায় একা বাঁশের মাচাতে পড়ে থাকেন। কেউ দেখবার নেই। নীলকুঠির ভয়ে কেউ তার কাছেও ঘেঁষে না। একদিন ফর্সা শাড়ি পরা মেমেদের মতো হাত কাটা জামা গায়ে দেওয়া এক স্ত্রীলোককে তার দিন কুটিরে ঢুকতে দেখে রামকানাই রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন। এসো মা, বসো। তুমি কনে থেকে আসছো? চিনতে পারলাম না যে। স্ত্রীলোকটি এসে তাকে দূর থেকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে, বললে, আমারে চিনতে পারবেন না, আমার নাম গয়া।
রামকানাইয়ের নাম শুনেছিলেন। চমকে উঠে বললেন, গয়া মেম? হ্যাঁ বাবা ঠাকুর, ওই নাম সবাই বলে বটে। কি জন্যই এসেছ মা? আমার কত ভাগ্যি। আপনার উপর সাহেবদের মধ্যে ছোট সাহেব খুব রাগ করেছে, আর করেছে দেওয়ানজি। কিন্তু বড় সাহেব আপনার উপর এসব অত্যাচারের কথা, অনাচারের কথা কিছুই জানে না। আপনি আছেন কেমন? জ্বর, বুকে ব্যথা, বড় দুর্বল। আপনার জন্য একটু দুধ এনেছিলাম। আমি তো জাল দিয়ে খেতে পারবো না, উঠতে পারছি না। দুধ তুমি ফিরিয়ে নিয়ে যাও মা। না বাবা ঠাকুর, আপনার নাম করে এনেলাম, ফিরিয়ে নিয়ে যাব না। আপনি না খান, বেলগাছের তলায় ঢেলি দিয়ে যাব। আমার কি সেই ভাগ্যি আপনার মতো ব্রাহ্মণ মোর হাতে দুধ সেবা করবেন? রামকানাই শঠ নন, বলেই ফেললেন, আমি মা শূদ্রের দান নিই না। গয়া চতুর মেয়ে হেসে বললে, কিন্তু মেয়ের দান কেন নেবেন না বাবা ঠাকুর? আর যদি আপনার মনে হ্যাচাং প্যাচাং থাকে, মেয়ের দুধের দাম আপনি সেরে উঠে দেবেন এরপরে, তাতে তো আর দোষ নেই। হ্যাঁ, তা হতে পারে মা। বেশ, সেই কথাই রইল। দুধ আপনি সেবা করুন। জাল দেবে কে তাই ভাবছি, আমার তো উঠবার শক্তি নেই। গয়া মেম ভয়ে ভয়ে বললে, বাবা ঠাকুর, আমি জাল দিয়ে দেব? তা দাও, তাতে আমার কোনো আপত্তি নেই মা। দান না নিলেই হলো, তাতেও তুমি দুঃখিত হও না। আমার বাপ ঠাকুরদা কখনো দান নেননি, আমি নিলে পতিত হব বুড়ো বয়সে। তবে কি জানো, খেতে হবে আমায় তোমাদের জিনিস। পাড়ু হয়ে পড়লাম কি না, কে করবে বলো, কে দেবে? মুই দেবানি বাবা ঠাকুর, কিছু ভাববেন না। আপনার মেয়ে বেঁচে থাকতে কোনো ভাবনা নেই আপনার। বড় সাহেব শিপটন সেই দিন সন্ধ্যার সময় ছোট সাহেবকে ডেকে পাঠালো। ছোট সাহেব ঘরে ঢুকে বললে, গুড আফটারনুন মিস্টার শিপটন। I say good afternoon, David. Now, what about our Kabiraj? I hear there is something amiss with him. Good heavens, I know very little about him. It is very good of you to know little about the poor old man. My ayah Goya was telling me he is down with fever, and of course she did her best. She was very nice to him. But how is it you are alone? Where is our precious Dewan? There, speeding up Mark Khatiyans. Shall I send for him? No. And after the rather unsatisfactory experience you had of his ways and things, see that he does not get a free hand in chastening and chastening people. You understand? Yes, Mr. Shipton. Well, what have you been up to all day? I was checking up audit accounts and that's so. Now listen to my words. Our guns were intact, but they ceased fire while you were standing idly by with your wheelie divan waiting for orders. No, David, I really think the way you did it was ever so odd and tactless. Mend up your ways to Kabiraj. I mean it. You know there are not any secrets, you see? Yes, Mr. Sipton. Now you can retire. I am dreadfully tired. Things are coming to head. If you don't mind, I will rather dine in my room with Mrs. Please yourself, Mr. Sipton. Good night. ছোট সাহেব ঘর থেকে বারান্দায় চলে যেতে সিপটন সাহেব তাকে ডেকে বললেন, Look here, David. There is a funny affair in this week paper. Ram Gopal Ghosh, that native orator who speaks like Burke, has spoken in the Calcutta town hall last week in support of Indian entering the civil service. What the devil the government is up to, I do not know. David, why do they allow these things to go on beyond me? Things are not looking quite as they ought to.
Here is another. You know Harish Mukherjee, the downy old bard of the Hindu patriot? Yes, I think so. He led a deputation the other day to our old governor against us planters. You see, deputation? I would have scattered their deputation with the toe of my boot. But the old man talked to them like a benevolent, blooming father. That is why I say, David, things are coming to a head. Tell your precious old Dewan to carve his pope. Shall I order a tot of rum? No, I thank you. Mr. Sipton, really, I have got to go now. শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি সপ্তম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।